বাবা, তোমার পেপার মুখস্থ করা হলো? কাল থেকে পড়েই যাচ্ছ। নাও, এবার তোমার চা আর ফেভারিট মুড়ি চানাচুর মাখা খাও। বাহ, তোর এই পেঁয়াজ আর সর্ষের তেলের যে গন্ধটা বেরোচ্ছে না জবা। বস বস মা, একটু তা কাছে না বস তো। হয় বসলাম, কিন্তু আমার কিন্তু অনেক কাজ আজকে। পরের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু, আর চেম্বারে অনেক প্রেসার বেড়ে গেছে। আজকেও যেতে হবে। বলিস কি, সপ্তাহে একটা দিনও ছুটি কাটাতে পারবি না তুই? কি করে পারবো বলো? দেশে মানসিক রোগীর সংখ্যা কত বেড়েছে জানো? আর তার মধ্যে সাইকিয়াট্রিস্ট ডক্টর ইকবাল স্যারের পেশেন্ট তো দিন দিন বেড়েই চলছে। তাই স্যার বাধ্য হয়ে এখন শুক্রবারেও রোগী দেখা শুরু করেছে। এখন আমাকেও যেতে হচ্ছে সেই কারণে। অবশ্য তোমার মেয়ের স্যালারি বেড়েছে কিন্তু। অবশ্য স্যালারিও কিন্তু বেড়েছে তোমার মেয়ের। জবা, এসব টাকা পয়সা তো সারা জীবনই ইনকাম করতে পারবি মা। আগে তুই লেখাপড়াটা শেষ কর। আমি ভেবেছি কি জানিস, আমি এই স্কুলের পাশাপাশি এই কিছু টিউশনি করব। তোর এইসব টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, একদমই না। বাবা, এই ব্যাপারে আর একটা কথাও বলবে না। যদি তোমার ইচ্ছে করে তাহলে তুমি স্কুলে যাবে, কিন্তু টিউশনের নাম মুখেও আনবে না। তোমার এখন রেস্ট করার বয়স বাবা। আর আর তুমিই বলো, এই চাকরির জন্য কি তোমার মেয়ে গত 2 বছরে একটাবারের জন্য রেজাল্ট খারাপ করেছে বলো? তারপরেও মা, তোকে নিয়ে না আমার টেনশন হয়। কি যে বলো না তুমি, আমাকে নিয়ে টেনশনের কি আছে? যার এত সাহসী এত কিউট একটা বাবা আছে, তাকে নিয়ে ভয় কিসের? শোনো, তোমার আদর্শ আর তোমার ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে। আমার সিরিয়াল হচ্ছে 18। আমি কি একটু দেরি করে ফেললাম? আপনি তবারক হোসেন? জি জি। না না, আপনি একদম দেরি করেননি। ও, বসুন। ভালো আছেন আপনারা? 17 নম্বরের পেশেন্ট 30 মিনিট হয়ে গেল ঢুকেছে। জনাব তবারক হোসেন, এখন আপনার সিরিয়াল, আপনি ভেতরে যান। স্যার, আমি কি এখন শুরু করব? কোনো তাড়াহুড়ো নেই মিস্টার তবারক হোসাইন। আপনি ধীরে সুস্থে শুরু করতে পারেন। ও, চা বা কফি কিছু খাবেন? আমি কিন্তু চা কফি দুটোই খুব ভালো বানাতে পারি। আমার এখানে চা কফি বানানোর সমস্ত সরঞ্জামও আছে। নো স্যার, থ্যাংক ইউ। আপনি পারমিশন দিলে আমি একটা পান খেতে পারি। সমস্যা নেই, পান আমার সাথেই আছে। আপনি যদি পারমিশনটা। অবশ্যই খেতে পারেন। ধন্যবাদ স্যার। এই যে আমি একটু এই হালকা জর্দা দিয়ে পান খাই স্যার, সুরভি জর্দা। একটু খেলেই আপনি বুঝতে পারবেন অল্পক্ষণের মধ্যেই আপনার মৌ মৌ করে সারা ঘর গন্ধে ভরে উঠবে। অবশ্য গন্ধটা আপনার ভালো নাও লাগতে পারে। বাহ, অনেক ভালো কথা বলেছে। আমি তো এরই মধ্যে ওই সুগন্ধটা অলরেডি পেতে শুরু করে দিয়েছি। যাক মিস্টার তবারক হোসাইন,
আপনার সাথে এই কথা বলাটা আমি খুব এনজয় করব। আপনি গুণী মানুষ স্যার। ধন্যবাদ ধন্যবাদ। আপনি ডাক্তার হিসেবেও কিন্তু খুব মেধাবী স্যার। এই যে আপনি সময় নিয়ে আপনার পেশেন্টের কথা শুনেন, তার মানসিক অবস্থা গুরুত্বের সাথে বিবেচনা করেন, এতে কিন্তু আপনার পেশেন্ট বুঝতে পারে আপনি তাকে খুব গুরুত্ব দিচ্ছেন। আরে আপনি তো দেখছি আমার চেয়ে বড় সাইকিয়াট্রিস্ট। এরই মধ্যে এত অল্প সময়ে আপনি আমার সমস্ত কিছু রিড করে ফেলেছেন। এই প্রথম আপনি একটা ভুল কথা বললেন স্যার। এই অল্প সময়ের মধ্যে একটা মানুষকে কি পুরোটা চেনা যায়? ইয়েস, সরি ফর ডিস্টার্ব স্যার। বলো নিতু। বাইরে স্যার খুব বৃষ্টি হচ্ছে আর অনেক রাতও হয়ে গেছে। বাইরে যে দুজন পেশেন্ট আছেন তারা চলে যেতে যাচ্ছেন। কাল যদি ওনাদেরকে সিরিয়াল দেওয়া হয় তাহলে ওনাদের খুব উপকার হতো। নিতু, ওনাদেরকে তাহলে আজকে চলেই যেতে বলো, কারণ তাবারক হুসাইন সাহেবের সাথে আমার অনেক সময় লাগবে মনে হচ্ছে। কিন্তু তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি যাবে কি করে এত রাতে? যাও যাও, শীঘ্রই চলে যাও বাড়িতে, যাও। থ্যাংক ইউ স্যার। বাহ, এই জন্যই আপনার এত নাম ডাক। আপনার কর্মচারীদের প্রতি আপনি কতটা সদয়, কতটা ভরসা। আহা, এমন গুণ কজনার আছে বলুন তো? কি খবর? দেশের কোনো নিউজ আছে? দেশের নিউজ না, আপনাদের নিউজ হচ্ছে আপনাদের সিরিয়াল আগামীকাল দেয়া হয়েছে। এখন চলুন আমরা বের হই। হ্যাঁ, একসাথে ভিতরে যেতে না পারলেও বাইরে একসাথেই যাবো, চলুন। স্যার, এবার কি আমি শুরু করতে পারি? হ্যাঁ, তাবারক হুসাইন সাহেব, আপনি শুরু করতে পারেন। তবে আপনার সাথে কথা বলে আমার যেটুকু মনে হচ্ছে যে আপনার কোনো মানসিক সমস্যা নেই। এটাকে ঠিক সমস্যা বলা যাবে কিনা জানি না। ঘটনাটা আমি সরাসরি আপনাকে বলি স্যার। একটা ছোট্ট ঘটনা, শুধু আমার সাথেই ঘটে। বলুন বলুন তাবারক সাহেব। স্যার, আমি আমার দুই কাঁধের দুই ফেরেশতাকে দেখতে পাই। হ্যাঁ? একবার নয়, দুবার নয়, সারাক্ষণ, প্রতিদিন, প্রতি মুহূর্তে। তাদের সাথে কথা হয় আপনার? না না না, কথা হয় না স্যার। আমি শুধু ওনাদের দেখতে পাই, ওনাদের কর্ম দেখতে পাই, কাজ দেখতে পাই। আমি যতটুকু জানি ওনাদের কাজ মানে তো মানুষের ভালো কাজ, মন্দ কাজ, এইসবের হিসাব রাখা, আর কিছু না না, এই একটা কাজই ওনারা ক্রমাগত করতে থাকেন। এই কাজে ওনারা এতটাই ব্যস্ত থাকেন যে মনে হয় যেন ওনাদের এক মুহূর্তের কোনো অবসর নেই। তাই বলছিলাম যে স্যার, ওনাদের সাথে আমার কথা হয় না, আমি ওনাদের কাজ দেখতে পাই, ওনাদের দেখতে পাই। তার মানে আপনি বলতে চাইছেন আপনি মুনকার নাকির এই দুজন ফেরেশতাকে দেখতে পান? একটু ভুল হলো স্যার। মানুষ মারা গেলে তার কবরে যে ফেরেশতারা তাদের কাজ নিয়ে প্রশ্ন করেন, তাদের নাম হলো আপনার মুনকার এবং নাকির। আর জীবিত অবস্থায় মানুষের দুই কাঁধের দুই ফেরেশতা তাদের কৃতকর্মের যে হিসাব লিখে রাখেন, মানে পাপ ও পুণ্যের যে হিসাব লিখে রাখেন, তারা হচ্ছেন কিরামান আর কাতেবিন। আমি স্যার এই কিরামান আর কাতেবিনকেই দেখতে পাই, তাদের কাজ দেখতে পাই। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। ওনাদের সাথে কখনোই কথা হয়নি আপনার? না, ওনারা দেখতে কেমন? বলা নিষেধ আছে। কে নিষেধ করেছে? কিরামান কাতিবিন নিষেধ করেছেন? আচ্ছা,
আপনি ওনাদেরকে দেখছেন? ছোটবেলা থেকে, সম্ভবত 7 বছর বয়স থেকে। আমার দাদা যান সৈয়দ আলাউল মস্ত বড় পীর ছিলেন। সম্ভবত ওনার প্রভাবেই আমি দেখতে পাই। একটু ডিটেইলে বলবেন তোবারক সাহেব? আমরা ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বড় হয়েছি। আমার দাদাজান আলাউল মস্ত কামিল মানুষ ছিলেন। মৃত্যুর আগে হঠাৎ দাদাজান অসুস্থ হয়ে পড়েন। বাড়ির সবাই তখন দাদাজানের সেবা যত্নে ব্যস্ত। একদিন হঠাৎ করেই দাদাজান সবাইকে ঘর থেকে বের করে দিলেন। ঘরের দরজা জানালা সব বন্ধ। ঘরে কেবল আমি আর দাদাজান আর আমি। তারপর উনি আমার কানে কানে বললেন, দাদা ভাই, আমার যাওয়ার সময় হলো। তোমাকে অনেক কিছু দিয়ে যাওয়ার ছিল, কিন্তু তোমার বয়স তো অনেক ছোট। কিন্তু যা দিয়ে গেলাম জীবনে তোমার অনেক কাজে লাগবে। এই বলে দাদা ভাই দোয়া দুরুদ পড়ে আমার গায়ে ফু দিলেন। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, আমি তাকিয়ে দেখি আমার বাবা মা আমার মাথায় পানি দিচ্ছে। তারপর তার 3 দিন পরে আমার দাদাজান মারা যায়। আর ঠিক তারপর থেকেই আমি আমার 2 কাঁধে উনাদের দুজনকেই দেখতে পাই। আচ্ছা, ওনারা কি কোনো ধরনের ডিস্টার্ব করে আপনাকে, যেমন কোনো ভয় ভীতি দেখান? একদম না, না। তবে আমি যখন কোনো পাপ কর্ম করি, কোনো অসৎ চিন্তা করি, তখন আমার বাম কাঁধের ফেসটা কাঁপে, খুব মন খারাপ করে। আবার আবার যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি বেশ খুশি হন। বাহ, তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা আছে স্যার। কি? আপনি কি পাপ ছাড়া থাকতে পারবেন? আর একজন যদি আপনার কাঁধের উপর থেকে সব সময় নজরদারি করে, তাহলে কি আপনার ভালো লাগবে? স্যার, আমি কি আর একটা পান খেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, অসুবিধা নেই। আমিও একটা সিগারেট খেতে চাই। সরি, আপনি কিছু মনে করবেন না এবং আপনার কোনো অসুবিধা হবে না। আমি বারান্দায় গিয়ে খাচ্ছি। বসুন, বারান্দা। বাইরে
ঝড় শুরু হয়ে গেছে। এই সিজনে এরকম ঝড় বৃষ্টি সচরাচর দেখা যায় না। প্রকৃতি আর মানুষের মনের মধ্যে যে একটা বড় মিল আছে। শান্ত মন, শান্ত পরিবেশে কখন যে উথাল পাথাল ঝড় ওঠে কিছুই বলা যায় না। আমার বিষয়ে কিছু ভাবলেন স্যার? আপনি চশমা ব্যবহার করেন কবে থেকে? একেবারে একেবারে ছোট্ট বয়স থেকে স্যার। আমার এই চশমায় অনেক পাওয়ার। বলতে পারেন এই চশমা ছাড়া আমি একেবারে একেবারে অচল। তবরক সাহেব, আপনার কোনো মানসিক সমস্যা নেই। তাহলে দেখেন, আমার ব্যাখ্যাটা যদি আপনার মনে ধরে, মেডিকেলের পরিভাষায় এটাকে বলা হয় ম্যাকুলার ডিজেনারেশন। মানুষ তার অবচেতন মনে যা ভাবে সেটাই সে চোখের সামনে দেখতে পায়, এক ধরনের হ্যালুসিনেশনের মতো। হ্যাঁ, ওই অবস্থায় সে ধরেন ফুল দেখে, পাখি দেখে, বনের যে হিংস্র জন্তু জানোয়ার সেটাকেও সে দেখতে পায়, যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় চার্লস বনেট সিনড্রোম, বা সংক্ষেপে আমরা বলি সিবিএস। কিন্তু আমি তো ওনাদের কষ্ট দেখতে পাই। সেটা দেখে আপনার নিজের চোখ এবং আপনার মনের চোখ, এই দুটোর সংমিশ্রণে। এ অবস্থায় মানুষ যখন পড়ে তখন সে অনেক কিছু দেখতে পায়। যেমন সে অনেক সময় বনের হিংস্র জন্তু জানোয়ার দেখে, অনেকে টাকা পয়সা দেখে, অনেকে তার প্রিয়জনকে দেখে, যে প্রিয়জন হয়তো অনেক আগেই গত হয়েছেন। তবে এই অবস্থাটা বা এই বিষয়গুলো মানুষের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। ঠিক যেমন আমার দেখা ফেরেশতারা আমার কোনো ক্ষতি করেন না, শুধু ওনাদের কাজ করে যান এবং সময় মতো তা পেশ করবেন। ঠিক বলেছেন? অনেকটা। তবে এটা পুরোপুরি মানসিক অসুস্থতা বলা যাবে না। এটা হচ্ছে মানসিক এবং শারীরিক দুই ধরনের অসুস্থতার সংমিশ্রণ। ঠিক আছে? এই অবস্থায় মানুষ যা ভাবে তাই দেখতে পায় তার নিজের চোখের সামনে। অবশ্য এটা অন্য কেউ দেখতে পায় না। এই দুই ফেরেশতা সম্পর্কে আপনি অনেক বেশি ভেবেছেন, অনেক দিন থেকেই এটা আছে আপনার জীবনের সঙ্গে, তাই আপনি দেখতে পাচ্ছেন। একদম ঠিক বলেছেন স্যার। ঠিক যেমন আমার দাদাজান আমাকে বলতেন, গভীর অন্ধকারে হোক কিংবা নির্জন মরুভূমিতে হোক, আমরা যেখানে যে কাজ করি তা আল্লাহ পাক দেখতে পান। আর তার প্রমাণ হিসাবে তার লেখার দায়িত্ব দুই কাঁধের দুই ফেরেশতা কিরামান আর কাতিবিন। এই জন্যই ছোটবেলা থেকে আমি ওনাদের বিষয়ে বেশি ভাবতাম। আর সেজন্যই আপনি ওনাদেরকে দেখতে পাচ্ছেন। কি আমার ব্যাখ্যাটা কি আপনার মনে ধরেছে? চা খাবেন? গ্রিন টি অথবা কফি? আপনার কষ্ট না হলে এক কাপ খাওয়া যেতে পারে, তবে চা হলে ভালো হয়। ভেরি গুড। অফিসে তো এখন কেউ নেই, তো আমি আপনাকে বানিয়ে খাওয়াচ্ছি। আমি আপনাকে বলেছিলাম যে আমি চা অথবা ব্ল্যাক কফি খুব ভালো বানাতে পারি। তোমার সাহেব, আপনার গ্রিন টি। ধন্যবাদ জনাব। তারপরে সাহেব, জি, আমার ধারণা আপনি আপনার সমস্যাটা বুঝতে পেরেছেন। আজকে আপনাকে মানে ঠিক কোনো চিকিৎসা দিচ্ছি না,
7 দিন পর আপনি আবার আমার এখানে আসবেন। আমার মনে হয় ওনাদেরকে আপনি আর কখনোই দেখতে পাবেন না। আপনি আপনার সমস্যাটা যেহেতু বুঝতে পেরেছেন, এই সমস্যাটার একটা অটো সমাধান আপনি পেয়ে যাবেন। তবে মন থেকে আমার কথাগুলো যদি সত্যি সত্যি আপনি বিশ্বাস করেন। সেটা আমি ঠিক বুঝতে পেরেছি, কিন্তু আমার তো আরেকটা সমস্যা আছে। আমি বেশি সময় নেব না স্যার, আমি আপনাকে চা খেতে খেতে বলে ফেলি। অসুবিধা নেই, বলেন বলেন বলেন। দেখুন স্যার, আমি কিন্তু শুধু আমার কাঁধের ফেরেশতাদেরই দেখতে পাই না, আমি অন্যের কাঁধের ফেরেশতাদেরও দেখতে পাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি অন্যদের কাঁধের, মানে আমার কাঁধের যে 2 ফেরেশতা তাদেরকেও আপনি দেখতে পাচ্ছেন? জি, জি। ও, তারা এখন কি করছেন? তাদের সব কিছু আপনি দেখতে পান? সব কাজ নয় স্যার, ওনাদের কাজ তো মাত্র একটাই, মানুষের ভালো আর মন্দের হিসাবটা লিখে রাখেন ওনারা। তবে এখন শুধু হিসেব লেখায় ব্যস্ত আছেন আপনার ডান কাঁধের ফেরেশতা কিরামান। কেন? ওই যে আপনি ভালো কাজ করছেন, অতিথি সেবা করছেন, এই মানব সেবা কিন্তু স্যার বড় মহৎ কাজ। এই মহৎ কাজের হিসাব লেখায় উনি ব্যস্ত এখন। আর বাঁ কাঁধের ফেরেশতা উনি কি করছেন? উনি কি নিয়ে ব্যস্ত? কাতেবিন উনি এখন বেকার স্যার, ওর হিসেবের খাতাটা খুব ছোট, খুব ছোট। তবারক সাহেব, আমার এখন কি মনে হচ্ছে জানেন? আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন। ডাক্তার ইকবাল, আপনি উত্তেজিত হবেন না, দয়া করে বসুন। আপনি প্রচন্ড নার্ভাস হয়ে পড়েছেন। শান্ত হয়ে বসে কফিটা শেষ করুন, তারপর ঝড় থেমে গেলে বাসায় গিয়ে রেস্ট নিন। আমি এখন যাই স্যার। না না, কোথায় যাবেন আপনি? আপনি আপনার কথার সত্যতা প্রমাণ করে তারপরে এখান থেকে যাবেন। স্যার, বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, এমন সময় মনের ঝড়কে শান্ত রাখা খুব প্রয়োজন। আপনি শান্ত হন। আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে বাধ্য নই। আপনি বলেছেন আমার বাম কাঁধের ফেরেশতা কি লিখছে সেটা আপনি দেখতে পান। আপনাকে এখন বলতে হবে আমার বাম কাঁধের ফেরেশতা কি লিখেছে, যেটা আমার যে কোনো একটা পাপের কথা, সেটা একমাত্র ওই খাতাতে লেখা আছে এবং পৃথিবীতে একমাত্র আমি জানি। আপনি যদি সেটা বলতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে আপনার কথার সত্যতা। সত্য মিথ্যা প্রমাণ করতে এখানে আমি আসিনি, তবে এখন মনে হচ্ছে আপনার মনের ঝড়টাকে শান্ত করা প্রয়োজন। থাক না, থাক। কিছু কিছু পাপ
আপনাকে বলতেই হবে। বলুন। স্যার, আপনার আপনার ডান কাঁধের হিসেবের খাতাটা অনেক বড়। মানে আপনার পুণ্যের হিসাবটা হচ্ছে আপনার পাহাড় সমান, আর আপনার বাম কাঁধের হিসেবটা খুবই ক্ষুদ্র। সহজেই দেখে নেওয়া গেল সব, কিন্তু একটি পাপ থেকে যদি আপনি মুক্তি না পান, ক্ষমা না পান, তাহলে জান্নাতের দরজা আপনার জন্য হারাম। জাহান্নামের আগুন শত সহস্র গুণ উত্তাপ নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে। আপনি কি এখন বলবেন যে আপনি জান্নাত জাহান্নামও দেখতে পান? আপনি আসলে একটা ফ্ল্যাট। আমি আপনাকে বলেছিলাম আমার এমন একটা পাপের কথা বলতে যেটা পৃথিবীতে একমাত্র আমি জানি, আর সেটা না বলে আপনি এখন অন্য একটা ভং ধরেছেন। আপনি বেরিয়ে যান, যান এখান থেকে। কিন্তু জবা নামের মেয়েটি যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনি মরেও শান্তি পাবেন না। হ্যালো বাবা। জবা, বাইরে তো তোর প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। তুই আসবি কি করে? এত টেনশন কেন করছো? তুমি ঘুমিয়ে পড়ো তো, আমার কাছে তো এক্সট্রা চাবি আছেই। তুমি দেখবে আমি ঠিক চলে আসতে পারবো। আজকে আসলে চেম্বারে পেশেন্টের প্রেশার অনেক বেশি ছিল, স্যার মাত্রই সব পেশেন্ট দেখে শেষ করলেন। এখনই হয়তো উনি বের হয়ে যাবেন, তারপর পরই আমি চলে আসবো। তুমি টেনশন করো না, আমার আসতে বড় জোর 30 মিনিট সময় লাগবে। জবা শোন, আমি না হয় একটা কাজ করি মা, শোন, আমি একটা কিছু নিয়ে একটু এগিয়ে আসি, মানে তোকে। হ্যাঁ না, এমনিতেই তুমি অসুস্থ বাবা, আর আমি যদি আসার মতো তেমন কিছু না পাই, তাহলে না হয় অফিসের পাশেই তো নীলাদের বাসা। তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি চাইলে আজকে রাতটা ওখানে থেকে যেতে পারি। আর আমি গেলে আন্টিও অনেক খুশি হয়। কি বলো, থেকে যাব আজকে? ঠিক আছে, সেটা 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 করতে পারিস, কিন্তু আমার মনটা তো মানছে না মা। বাবা তুমি শুধু শুধু টেনশন করছো। এখন রাখো তো ফোন, আর এমনি তো আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমি নীলাদের বাসায় যদি যাই তাহলে পৌঁছেই তোমাকে কল করব, ঠিক আছে? এখন রাখি বাবা। ও স্যার, সরি, বাবার সাথে কথা বলছিলাম। আপনি বের হয়ে যাচ্ছেন? কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কি করে বাড়িতে যাবে জবা? মানে একটা কাজ করো, তুমি বরং আজকে অফিসে থেকে যাও। এটাই সমস্ত কিছুর চাইতে সবচেয়ে সিকিউর প্লেস হবে। হ্যাঁ, এখানে থেকে যাও, কাল সকালে উঠে চলে যাও। স্যার আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি চলে যেতে পারবো। আমি ড্রাইভারকে বলবো আপনার জন্য গাড়ি বের করতে। আজকে তো আমি ড্রাইভার নিয়ে আসিনি, আমি নিজে ড্রাইভ করে এসেছি। এখন এই ঝড় বৃষ্টির মধ্যে আবার নিজে নিজে ড্রাইভ করে যেতে হবে। তুমি কোনো রিস্ক না নিয়ে আজকে বরং অফিসে থেকে যাও, এটা সবচেয়ে ভালো হবে। স্যার অফিসে তো কেউ নেই, আর আমি আসলে রাতের বেলা এভাবে একা একা বাইরে থাকি না। ও, তুমি ভয় পাবে? অসুবিধা নেই, তাহলে এক কাজ করি, আমি বরং তোমার সাথে এই রেস্টরুমটাতে আজকে থেকে যাই। স্যার দুজন মিলে সারা রাত গল্প করে আমরা কাটিয়ে দিলাম, এবং এটাই সবচেয়ে ভালো হবে।
অসম্ভব স্যার, আমি এখন বাসায় যাব। আর কোনো কথা হবে না। স্যার আমার হাত ছাড়ুন, স্যার হাত ছাড়ুন বলছি। স্যার হাত ছাড়ুন, স্যার হাত ছাড়ুন। তোবারক সাহেব, তোবারক সাহেব, আরে কোথায় গেলেন আপনি? তোবারক সাহেব, জবার কথা উনি আসলে কি করে জানলো? তার মানে উনি কি সত্যি সত্যি আমার কাঁধের দুই ফেরেশতাকে দেখতে পেয়েছে নাকি? উনি কে? তোবারক সাহেব, তোবারক হোসেন, তোবারক হোসেন, আরে কোথায় গেলেন আপনি? তোবারক সাহেব, আরে কোথায় গেলেন আপনি? তোবারক হোসেন, আরে কোথায় গেলেন আপনি? তোবারক সাহেব, কোথায় গেলেন? কেন ভালো লাগছে না বাবা? আমি তোকে হসপিটালে নিয়ে যাই মা। বাবা ওখানে গেলে আমি শান্তি পাবো না। ওখানে থাকলে তোমার কোলে একটু মাথাটা রাখতে পারবো। বাবা বল, আমাকে মাফ করে দিও বাবা। কি বলছিস মা? চুপ। কাল কাল রাতে তোর ফোন করলি না? নীলাদের বাসায় তো তোর ভালোই থাকার কথা ছিল মা। হঠাৎ আমার শরীর খারাপ করে ফিরলি যে। বাবা বল মা। আর কত মাথায় পানি ঢালবে? আর কত মাথায় পানি দেবে? আগে তো তোকে সুস্থ হতে হবে। এখন একটু আসো না, আমার পাশে এসে বসো, তোমার কোলে একটু মাথাটা রাখি। আচ্ছা আচ্ছা। এই তো এই তো। খুব কষ্ট হচ্ছে বাবা। হ্যালো, সরি স্যার, আপনার ওখান থেকে না বলে চলে আসাটা আমার একদমই ঠিক হয়। আরে তোবারক সাহেব, আপনি যাবেন না? আপনার সাথে আমার খুবই জরুরি কথা আছে। জবাকে কি করে চেনেন আপনি? হ্যালো তোবারক সাহেব। জবা আমার একমাত্র মেয়ে ছিল স্যার। কি বলছেন? জবা আপনার মেয়ে? কি বলছেন আপনি? আমি
আমি ওকে অনেক 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 খুঁজেছি সেই দিনের পর থেকে। আজ যখন আপনাকে আমি কাছে পেয়েছি, আমি আর এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমি আমি ওর কাছে ওর পা ধরে ক্ষমা চাইবো। আপনি আপনি আসুন, আমি আপনারও পা ধরে ক্ষমা চাইবো। আমি আমি যা করেছি তার জন্যে আমি ওকে 10 লাখ টাকা দেবো। না না, আমি 20 লাখ টাকা দেবো। আপনি প্লিজ প্লিজ আপনি আসুন, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। তবরক সাহেব প্লিজ আপনি আসুন, আমি অনেক দিন ধরে খুঁজছি। আসুন আপনি। সেই রাতের পর আমার মেয়ে ভয়ে লজ্জায় কাউকে কিছু বলে। তারপর তার প্রচন্ড জ্বর আসে। 3 দিন জ্বরের সাথে লড়াই করে সেই পৃথিবী ছেড়ে চলে যায়। যাবার আগে আমাকে সে কানে কানে সব বলে যায়। সব। আপনি আপনি এখন আপনার টাকা তার কবরে রেখে আসতে পারেন, কিন্তু আমার মনে হয় আপনি সে সুযোগ আর পাবেন না। কেন? আর আমি একটা কথা আপনাকে বলতে ভুলেই গিয়েছি। ইদানিং আমি শুধু মানুষের 2 কাঁধের ফেরেশতাকেই দেখতে পাই না, আমি আর একজনকে দেখতে পাই। কাকে? আজরাইল। হ্যাঁ? তো আপনি তাকে কোথায় দেখেছেন? শেষ কবে? কোথায় ছিল? কোথায় দেখেছেন তাকে? ওই যে আপনার চেম্বারে যখন বসেছিলাম, আপনার ফেরত থেকে একটা বই পড়লো। হ্যাঁ? আমি তখনই তাকে শেষবার দেখেছিলাম। তিনি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে আপনার দিকে তাকিয়েছিলেন।